নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক যদি পাশ করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। সে তুমি মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারো। সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, যেখানে তোমাদের আবেদনের প্রসেস কী, কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো। সেই রকম স্টেপ বাই স্টেপ তোমাদের ফলো করতে হবে এবং কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে যে আবেদন করার জন্য সেটাও কিন্তু তোমাদের বলবো। এবং তোমাদের আরেকটা কথা তোমাদের বলে রাখি, এখানে যে সিলেকশন প্রসেস, না হবে তোমাদের কোনো এক্সাম, না হবে কোনো ইন্টারভিউ, অর্থাৎ শুধুমাত্র ডিভির মাধ্যমে কিন্তু মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সরাসরি কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটি প্রত্যেক ক্যান্ডিডেট, প্রত্যেক রেলওয়ে অ্যাসপিরেন্টের জন্য দারুণ একটি সুখবর। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বি বিলো 18 ইয়ার্স এজ, অর্থাৎ 18 বছরের কম যারা ক্যান্ডিডেট আছো, সে মেল প্রার্থী হও বা ফিমেল প্রার্থী হও, তারা ভিডিওটাকে স্কিপ করে যাও, ভিডিওটাকে দেখার কোনো প্রয়োজন নেই। 18 বছরের ঊর্ধ্বে যারা আছো তারাই কিন্তু এই ভিডিওটা দেখো, তোমাদের কাজে এই ভিডিও। তো 18 বছরের থেকে ঊর্ধ্বে তোমার বয়স হতে হবে এবং সর্বোচ্চ বয়স কিন্তু এখানে এজ লিমিট কিন্তু দেয়া নেই। তবে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, ফর দিস দ্য কপি অফ এজ প্রুফ ডকুমেন্টস, এর জন্য কি করতে হবে, তোমাদের এজ প্রুফ ডকুমেন্টস কিন্তু তোমাদের শো করতে হবে। এই এজ প্রুফ ডকুমেন্টের জন্য তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অর্থাৎ 10th যে অ্যাডমিট কার্ড আছে সেই 10th অ্যাডমিট কার্ড তোমাদের প্রয়োজন, ঠিক আছে। এই 10th অ্যাডমিট কার্ড দিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট দেখো, যে যে ডকুমেন্টসগুলো বলবো স্টেপ বাই স্টেপ, সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সবই সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু ডকুমেন্টসের সাথে কিন্তু মানে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের অ্যাটাচ করতে হবে এবং এগুলোই কিন্তু তোমাদের অরিজিনালগুলো যখন তোমাদের ডিভি হবে তখন কিন্তু এগুলো চেক করা হবে। তার জন্য মনোযোগ দিয়ে শোনো। পরবর্তী সেটি হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাট লিস্ট 10 স্ট্যান্ডার্ড পাস, অর্থাৎ বুঝতে পারছো যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে, শুড হ্যাভ ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ, অর্থাৎ ইংলিশে সাধারণ জ্ঞান থাকতে হবে, যাতে রিড দ্য নেমস অফ দ্য স্টেশন, অর্থাৎ যে স্টেশনে নাম পড়তে পারা, দ্য ভ্যালু অফ টিকিটের মূল্য পড়তে পারা। তো সেইগুলোর জন্য যে যতটুকু ইংলিশ, সাধারণ ইংলিশ জ্ঞান দরকার, সেই ইংলিশের জ্ঞান থাকলেই কিন্তু যোগ্য। ওকে, পরবর্তী যেটি বলা হচ্ছে, ফর দিস দ্য কপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, বুঝতে পারছো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, দুটো ডকুমেন্টস তোমাদের লাগছে। পরবর্তী কি লাগছে দেখো, পরবর্তী হচ্ছে অ্যাপ্লিকেন্ট মাস্ট সাবমিট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন এ কপি অফ মেডিকেল সার্টিফিকেট বাই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার শোয়িং, অর্থাৎ তোমাদের কোনো এমবিবিএস কোনো ডক্টরের কাছ থেকে বা কোনো হেলথ সেন্টার, যে বিভিন্ন যে হেলথ সেন্টার আছে বা কোনো হেলথ ক্যাম্প আছে, সেখান থেকে কোনো ডক্টরের কাছ থেকে তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু নিয়ে নিতে হবে, যেখানে ডক্টর তাদের রেজিস্টার্ড যে আইডি আছে সেটা দিয়ে স্ট্যাম্প মেরে দেবে, সেরকম একটা মেডিকেল সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদের প্রয়োজন। এটা কি কারণে লাগছে, শি ইজ দ্য ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস অ্যান্ড ফ্রি ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ তোমাদের শরীরে কোনো মারণ রোগ নেই বা তুমি কাজটা করার জন্য অ্যাক্টিভ আছো, ঠিক আছে, মানে ফিট আছো, সেটার জন্যই কিন্তু এই মেডিকেল সার্টিফিকেটটা লাগছে, ঠিক আছে। এটা হয়তো তোমাদের আফটার সিলেকশানে লাগতে পারে বা বিফোর সিলেকশানে তোমাদের লাগতে পারে, সেটা পরবর্তী আমরা যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবো তখন কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। পরবর্তী দেখো 5 নম্বর পয়েন্টে কী লাগছে, সেটা হচ্ছে এনি অ্যাপ্লিকেশন রিসিভ উইদাউট এনি ওয়ান অর মোর অফ দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস উইল বি রিজেক্টেড। আমি বললাম যে তোমাদের কিন্তু
যে যে ডকুমেন্টসগুলো এখানে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি, এর যদি একটা ডকুমেন্টসও তোমরা যদি স্কিপ করে যাও, ধরো তুমি আবেদনপত্রের সাথে তুমি জমা করতে ভুলে গেলে বা দিলে না, ঠিক আছে, তাহলে কিন্তু এই ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো বোঝা গেল। 6 নম্বর পয়েন্টে কি বলছে, অল দ্য ডকুমেন্টস অরিজিনাল ইন সাপোর্ট অ্যাভভ দ্য কন্ডিশন শুড বি প্রডিউস বিফোর সিলেকশন কমিটি হোয়েন কল ফর। অর্থাৎ তোমাদের যখন সিলেকশন কমিটি যখন তোমাকে ডাকবে, তার আগে, তোমাদের সিলেকশন হওয়ার আগে কিন্তু তোমাদের যে ডিভি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন কিন্তু তোমাদের এই যে ডকুমেন্টসগুলোর অরিজিনাল নাকি সেগুলো তোমাদের চেক করা হবে। বোঝা গেল? আচ্ছা, তো এই অ্যাপ্লিকেশন ফর্মের ফরম্যাটটা তোমাদের জাস্ট দেখানো হচ্ছে। বাদবাকি তোমাদের কিন্তু যে ডিআরএম অফিস আছে, ডিআরএম যে অফিস আছে, সেই ডিআরএম অফিস থেকে কিন্তু এই ফর্ম তোমাকে কালেক্ট করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা অনলাইন কোনো মাধ্যমে পাবে না, তোমাদের ডিআরএম অফিস থেকে কিন্তু এটা কালেক্ট করতে হবে। তোমাদের কিভাবে তোমাদের এই ফরম্যাটটা আমি দেখাচ্ছি, জাস্ট ফিল আপ করার জন্য এই ফরম্যাটটা দেখাচ্ছি, ভালো করে বুঝে নাও। এখানে প্রথমে তোমার নাম ক্যাপিটালে তুমি যেরকম লিখবে, তোমার নামটা যেরকম আধার কার্ডে আছে সেরকমই তোমাদের লিখতে হবে। এরপরে হচ্ছে তোমাকে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে এবং এখানে একটা সই করে দেবে। এরপরে হচ্ছে ফাদার নেম তোমাকে দিতে হবে। ঠিক আছে, এজ, ডেট অফ বার্থ, তোমাদের এজ কত হচ্ছে, যদি 32 হয় 32, 33 যা আছে সেই বয়সটা দেবে এবং তোমার ডেট অফ বার্থটা কত সেটা কিন্তু এখানে মেনশন করবে। এডুকেশন কোয়ালিফিকেশান, তুমি চাইলে তুমি মাধ্যমিক দিতে পারো, ঠিক আছে, তুমি চাইলে তার অ্যাভাবও দিতে পারো, অসুবিধা নেই, তবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড দিয়েই কিন্তু ছেড়ে দেওয়াটা বেটার। ঠিক আছে, যদি গ্র্যাজুয়েশন থাকে থাকতে পারে, বাট মাধ্যমিক দিয়ে ছেড়ে দেওয়াটাই বেটার। এরপরে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যা তোমার আধার কার্ডে আছে, দেখো গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমাদের লাগবে। ঠিক আছে, সেই গভর্নমেন্ট আইডি প্রুফ, সেটা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো আইডি প্রুফ কিন্তু লাগবে। সেখানে কিন্তু তোমাদের অ্যাড্রেসটাকে চেক করা হবে। তো এই অ্যাড্রেস চেক করার জন্য অবশ্যই কিন্তু তোমরা আধার কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটাই কিন্তু মেনশন করবে, আপ টু পিনকোড পর্যন্ত কিন্তু নির্ভুলভাবে লিখবে। এর পরবর্তী যেটি, সেটি হচ্ছে তোমাদের টেলিফোন নাম্বার, ইফ এনি তোমরা এখানে মেনশন করবে। টেলিফোনের জায়গায় তুমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, কোনো অসুবিধা তোমার হবে না। পরবর্তী যেটি, সেটি বলছে ওয়েদার সার্টিফিকেট বাই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, অর্থাৎ তোমাদের ডাক্তারের কাছ থেকে কিন্তু ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস ফ্রি ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ তোমার শরীরে কোনো রকম রোগ নেই, মানে রোগ মানে কি, কোনো মারণ রোগ নেই বা কোনো অন্য কোনো ব্যাধি নেই যে কাজটা তুমি করতে পারবে না, কারণ তোমাদের যে কাজটা করানো হচ্ছে সেটা হচ্ছে টিএস পদে। টিএস মানে হচ্ছে টিকিট সেলিং স্টাফ পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের এটা কিন্তু প্রয়োজন এবং এই ফর্মেতে তোমাকে ইয়েস বলে লিখতে হবে যে তুমি এই সার্টিফিকেটটা প্রডিউস করছো। 8 নম্বর পয়েন্টে, ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ হ্যাভিং কন্ট্যাক্ট ফর এনি আদার হল স্টেশন। তুমি অন্য কোনো হল স্টেশনে, মানে ইস্টার্ন রেলের আন্ডারে তুমি অন্য কোনো হল স্টেশনে কি কর্মরত আছো? যদি কর্মরত থাকো তাহলে এখানে কিন্তু তোমাকে ইয়েস বলে টাইপ করতে হবে এবং তুমি কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। যদি তুমি ফ্রেশার ক্যান্ডিডেট হও, যারা ফ্রেশার ক্যান্ডিডেট, মাথায় রাখবে, যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাই কিন্তু শুধুমাত্র এই ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, যারা অলরেডি কোনো জায়গায় কাজ করছে, কোনো স্টেশনে কাজ করছে, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। বোঝা গেল? তো তোমাকে কি করতে হবে, এখানে নো বলে টাইপ করে দিতে হবে যে আমি অন্য কোনো স্টেশনে আমি কাজ করছি না। ঠিক আছে, এরপরে কি করবে, এরপরে এখানে তোমার সই করে দেবে, তারপরে তোমাকে এখানে ডেটটা দেবে, যে ডেটটায় তুমি আবেদনপত্রটা জমা করছো সেখানে গিয়ে জমা করাটাই বেটার, সেটা তোমাকে এখানে সেই ডেটটা তোমাকে মেনশন করতে হবে। এরপরে তোমরা ডিক্লারেশন দেখতে পাচ্ছ, যে ডিক্লারেশনে তোমার এখানে নাম তুমি এখানে লিখবে, হচ্ছে সন বা ডটার অফ তোমার বাবার নাম এখানে তুমি এখানে লিখে দেবে। ওকে, এরপরে হচ্ছে তোমার এখানে সিগনেচার হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমার কমপ্লিট হয়ে গেল। এবার দেখো তোমাদের ডকুমেন্ট কী কী লাগছে, ভালো করে ব্যাপারটা বুঝে নাও। প্রথম জিনিস যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের 10th অ্যাডমিট কার্ড, যেটা হচ্ছে এজ প্রুফের জন্য। তারপরে হচ্ছে গভর্নমেন্ট যে কোনো একটি আইডি প্রুফ, সেটা আধার হতে পারে, আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, বা
প্যান কার্ড হতে পারে। ওকে, এগুলো কিন্তু সবই সেলফ অ্যাটেস্টেড করতে হবে, যে কোনো একটি। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের 10th সার্টিফিকেট, 10th সার্টিফিকেট, ঠিক আছে, এটা লাগছে। আচ্ছা, এরপরে লাগছে হচ্ছে তোমাদের মেডিকেল সার্টিফিকেট লাগবে, মেডিকেল সার্টিফিকেট, ঠিক আছে। এটা হয়তো তোমাদের মানে পরবর্তী সময় লাগবে, বিফোর সিলেকশনের আগে যখন তোমাদের লিস্ট প্রকাশিত হবে তখন হয়তো ডিবির সময় হয়তো এটা তোমাদের প্রয়োজন হবে। এটার জন্য আমি তোমাদের পরে আমি বলছি কি করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের এখানে এগুলো বললাম। আর যদি তোমাদের কোনো এক্সট্রা যদি কোনো কোয়ালিফিকেশানের সার্টিফিকেট থাকে, সেটা কম্পিউটারে কোনো সার্টিফিকেট বা কোনো যদি কম্পিউটারে কোনো বা অন্য কোনো যোগ্যতা যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু সেটা তুমি এখানে দিতে পারো, ঠিক আছে। এটা কিন্তু অপশনাল, আমি এটা অপশনাল বলে দিলাম, ঠিক আছে। আর যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তুমি কোন কাস্ট থেকে বিলং করছো, এসসি, এসটি না ওবিসি, কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের তোমার সার্টিফিকেট লাগবে। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু ছাড়া তোমরা আবেদন করলে সেই আবেদন কিন্তু তোমাদের মানে অ্যাকসেপ্ট করা হবে না, ওকে, রিজেক্ট করে দেওয়া হবে। তো এই ডকুমেন্টসগুলো তোমাদের রেডি রাখতে হবে এবং এই ডকুমেন্টসগুলো সবই কিন্তু তোমাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, সেলফ অ্যাটেস্টেড, ওকে। তোমার নিজের সই করে ডেটটা তোমাকে লিখে দিতে হবে, ওকে। আচ্ছা আচ্ছা, এখানে দেখো তোমাদের কোথায় গিয়ে আবেদনপত্র জমা করতে হবে। আচ্ছা, এখানে দেখো যে তোমাদের কোথায় গিয়ে আবেদনপত্র জমা করতে হবে। এখানে বলা হচ্ছে যে দ্য ইন্টারেস্টেড অ্যাপ্লিকেন্টস স্যাটিসফাইং অ্যান্ড ফুলফিলিং স্টিপুলেটেড টার্ম অ্যান্ড কন্ডিশন, যে টার্ম অ্যান্ড কন্ডিশন তোমাদের বললাম, এই টার্ম অ্যান্ড কন্ডিশন তোমাদের জানার পরে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের বলছে যে এই ফরম্যাট তোমরা কোথা থেকে পাবে, অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, যে ডিসিএম বিল্ডিং আছে ইস্টার্ন রেলের আন্ডারে মালদা ডিভিশনে, ডিআরএম অফিস, যে ঝালঝালাইয়া ডিস্ট্রিক্ট মালদা ওয়েস্ট বেঙ্গল, পিনকোড নাম্বার এত, এইখান থেকে তোমাদের কালেক্ট করতে হবে এনি ওয়ার্কিং ডেজ ফ্রম, তোমাদের কত তারিখ দেওয়া আছে সেটা হচ্ছে 24শে জুন থেকে আপ টু 22শে জুলাই, ঠিক আছে, 22শে জুলাই পর্যন্ত তোমরা এই ফর্মটা কিন্তু কালেক্ট করতে পারবে, ওকে। তো এটা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওয়ার্কিং ডেজের টাইম থাকছে এবং অন লাস্ট ডে সেটা হচ্ছে 23শে জুলাই 2024 হচ্ছে 11টা থেকে 2টো পর্যন্ত তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে পারবে। সঙ্গে সঙ্গে কালেক্ট করে ফিল আপ করে সঙ্গে সঙ্গে জমা দিয়ে দেওয়াটাই কিন্তু বেটার। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কিন্তু এখানে একটি নাম্বার দেয়া আছে, যেটা হচ্ছে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ইস্টার্ন রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়েজ .gov.in, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের নামের তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে যে কারা কারা সিলেক্টেড হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে যে দ্য অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ইনভলভ শুড বি সুপারস্ক্রাইব উইথ দ্য পার্টিকুলার নেম অফ দ্য হল স্টেশন, যে হল স্টেশনে সেই হল স্টেশনের যে হল্ট কন্ট্রাক্টর সেই হল স্টেশনের নাম এবং তোমাদের স্টেশনের নাম কিন্তু খামের ওপরে উল্লেখ করতে হবে, ওকে। আচ্ছা, কোন হল স্টেশনে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেটা হচ্ছে এই হল্ট কন্ট্রাক্টর টিকিট সেলিং পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটা হচ্ছে মুরারপুর হল স্টেশনে মালদা ডিভিশনে এই নিয়োগটি করা হচ্ছে। তো এখানে দেখো তোমাদের যে বেতন কত টাকা থাকবে, তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে বেতন আমরা কত টাকা পাবো। তো এখানে বেতনটা সম্পূর্ণ কিন্তু তোমাদের কমিশন ভিত্তিতে থাকবে, অর্থাৎ যে পরিমাণে তোমাদের টিকিটটা সেল হবে তার উপর কিন্তু কমিশন থাকবে। তবে সেটা কিন্তু খুব একটা কম থাকবে না, কারণ তোমাকে যদি কোনো বিজি হল স্টেশনে তুমি যদি কর্মরত হও তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। যেমন দেখো 1 টাকা থেকে 15,000 টাকার ওপর 15% কমিশন পাবে, 15,000 1 টাকা থেকে 50,000-এর ওপর 12%, 50,000 1 টাকা থেকে 1 লাখ টাকার ওপর 9%, 1 লাখ 1 টাকা থেকে 2 লাখ টাকার ওপর 6%, 2 লাখ 1 টাকার ওপরে যদি তোমাদের বেতন মানে যদি টিকিট সেল হয় তার ওপর 3% কিন্তু কমিশন থাকবে। তবে আশা করা যায় ভালোই কিন্তু সেল হয়। তো এখানে দেখো তোমাদের কন্ট্যাক্ট পিরিয়ডটা কত বছরের থাকবে। এখানে কন্ট্যাক্ট পিরিয়ডটা যেটা থাকবে, প্রথমে তোমাদের 5 বছর কাজ করতে হবে। তো 5 বছর তুমি কাজ করলে তারপরে তোমাদের পারফরমেন্সের ওপর কিন্তু সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের পারফরমেন্সের ওপর, ওকে। পারফরমেন্স যদি ভালো হয় তাহলে কিন্তু আরও 5 বছর তোমাদের
এক্সটেন্ড করতে পারে, এবং যেটা বলা হচ্ছে সেই এক্সটেন্ড করার পরে হয়তো তুমি 5 বছর 10 বছর এখানে কর্মরত থাকতে পারো। ঠিক আছে, সেটা সম্পূর্ণ তোমাদের পারফরমেন্সের ওপর কিন্তু আরও 5 বছর যে এক্সটেনশনটা সেটা ডিপেন্ড করছে। ওকে, আচ্ছা, এখানে দেখো যারা আবেদন করবে তারা কিন্তু সেই হল স্টেশনের নিয়ারেস্ট এরিয়ার কিন্তু বাসিন্দা হতে হবে, এবং সেই ডিস্ট্রিক্ট সেই যে জেলার অর্থাৎ মালদা জেলার যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে সেই মালদা জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে তোমাদের যে জেলার নাম, তোমরা তোমাদের জেলার নাম কিন্তু উল্লেখ করো, তোমরা তোমাদের কমেন্টে তোমাদের জেলার নাম উল্লেখ করো, এবং তোমাদের যে নিয়ারেস্ট যে স্টেশন আছে সেই স্টেশনের নামও কিন্তু উল্লেখ করো। যখনই কোনো বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে রেলওয়ের তরফ থেকে এরকম কোনো বিজ্ঞপ্তি, তখনই কিন্তু তোমাদের আমার চ্যানেলের মাধ্যমে তোমরা সবার আগে কিন্তু ইনফরমেশান পাবে। ঠিক আছে, সেটা এনএফআর থেকে বেরোক বা ইস্টার্ন রেলওয়ের থেকে বেরোক বা সাউথ ইস্টার্ন রেলওয়ের থেকে বেরোক, যে কোনো রেলওয়ের থেকে বেরোক, যে কোনো স্টেশনের বেরোক, সেই বিজ্ঞপ্তি তোমরা আমার চ্যানেলের মাধ্যমেই কিন্তু সবার আগে পাবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।